ওকে, গুড আফটারনুন ওয়ান্স এগেইন। আচ্ছা, কালকে কি কি পড়ানো হয়েছিল সেগুলো আমি হালকা করে রিভাইজ দিয়ে দিচ্ছি। টাইপ অফ কাস্টমার পড়ানো হয়েছিল আগের দিন, শনিবার দিন। টাইপ অফ কাস্টমার পড়ানো হয়েছিল। তিন ধরনের কাস্টমার হয়, একটা ক্যাজুয়াল কাস্টমার, সিরিয়াস কাস্টমার, ইরিটেড কাস্টমার। ক্যাজুয়াল কাস্টমার কোনটা? এই ধরনের কাস্টমার এখানে লেখা আছে, আমি আমার মতো করে বলে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। ক্যাজুয়াল কাস্টমার, এ কাস্টমার হু ডাজন্ট ওয়ান্ট টু বাই। এই ধরনের কাস্টমাররা কোনো সময় কিনতে পছন্দ করে না বা কিনতে চায় না। আচ্ছা, তারপরে তারা প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্ট দেখায় না। এই লেখা আছে দে উইল শো ডিসইন্টারেস্ট ইন প্রোডাক্ট। তারা প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্ট দেখায় না। স্পেন্ড লং আওয়ার্স ব্রাউজিং। তারা অনেকক্ষণ ধরে ঘাটাঘাটি করে, ঠিক আছে, অনেকক্ষণ ধরে প্রোডাক্ট ঘাটে। ব্রাউজিং মানে ঘাটাঘাটি করা। আর আস্ক ফর অপশন এন্ড দেন ব্যাক আউট। তারা অনেক অপশন, যে দাদা আমাকে এটা দেখান না, দাদা এই এই ধরনের কুর্তি আর কোনো কিছু আছে কিনা, এই রঙের আর কোনো কুর্তি আছে কিনা, বা আম, এই রকমের স্ট্রিপ দেওয়া জামা আছে কিনা, আর আরো আছে কিনা দেখান। দেখালো যে সেলস অ্যাসোসিয়েট। তারপরে সে বললো যে না থাক, ঠিক আছে আপনি রাখুন, আমি পরে এসে দেখছি। ঠিক আছে, তো ব্যাক আউট করা যায়, চলে যাওয়া। যখন once identified, a CSA must spend less time on them, as this time may be invested on a customer who may actually buy. যখন সিএসএ, যখন সেলস অ্যাসোসিয়েট বুঝবে যে এই ধরনের মানে এই কাস্টমারটা ক্যাজুয়াল কাস্টমার, কোনো কিছু নেওয়ার ইচ্ছা নেই, তখন তার উচিত এটা করা যে সে যেন ওই কাস্টমারকে ছেড়ে অন্য কাস্টমারদেরকে দিকে নজর দেয়, যে কিনতেও পারে, যেসব কাস্টমার কিনতে পারে। আর লাস্ট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে, যদি সিএসএ, কাস্টমার সেলস অ্যাসোসিয়েট, যদি খুব কি বলবো, খুব অভিজ্ঞতা মানে অভিজ্ঞ সম্পন্ন হয়, এক্সপিরিয়েন্স হয়, বা খুব ভালো সেলস করতে পারে, তাহলে কিন্তু ক্যাজুয়াল কাস্টমারকে ঘুরিয়ে ফিরিয়ে সিরিয়াস কাস্টমার, মানে যে কিনতে আসি তাই কিন্তু কিছু না কিছু কিনিয়ে তারপর বার করে। এটা এরকম আমি নিজেও দেখেছি, এরকম অনেক সেলস অ্যাসোসিয়েট আমার সাথে কাজ করেছে, মানে আমি তার সাথে কাজ করেছি অ্যাকচুয়ালি, তাদের সাথে কাজ করি যারা ওরকম কাস্টমার দেখলে না ওরা খুশি হতো। ওরা ভাবতো যে বাহ, এই তো কথা বলার একটা কেউ এসেছে। আহ, তো ওরা এমন ভাবে কাস্টমারকে সাথে কথা বলতো না, বা এমন ভাবে ওরা কাজ করতো, ও কাস্টমার বাধ্য কিনতে, ও কিছু না কিছু কিনতো। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে সিরিয়াস কাস্টমার। সিরিয়াস কাস্টমার খুব সোজা। কাস্টমার হু ইন্টেন্ড টু বাই, কাস্টমার কিনতে চায়, যেসব কাস্টমার কিনতে চায় তারাই সিরিয়াস কাস্টমার হবে। তারা ব্র্যান্ডের প্রতি ইন্টারেস্ট থাকে, তারা প্রোডাক্টের ওপর প্রতি লয়াল থাকে, ঠিক আছে, মানে অনুরাগ থাকে। আচ্ছা, সব প্রোডাক্ট লয়ালটি হলো রেডি টু পে মোর ফর কোয়ালিটি। তারা প্রোডাক্টের জন্য, প্রোডাক্টের কোয়ালিটির জন্য টাকা পে করতে চায়, বা টাকা পে করার ইচ্ছা থাকে তাদের, তারা কোয়ালিটি চায়, ঠিক আছে। তো প্রোডাক্ট কোয়ালিটি বলতে এটাই বোঝাচ্ছে, প্রোডাক্টের যে কোয়ালিটি, যদি কোয়ালিটি ভালো হয় তারা বেশি টাকা পে করতে পারে। আমরা যেমন অ্যাড অন সেলে করি, ঠিক আছে, সরি সরি, আমরা যেমন আপসেলে করি, আপসেলে কি হয়, আমরা পার্সেন্ট কিছুটা বেশি, তার যা বাজেট তার থেকে কিছুটা বেশি বাজেটে আমরা বিক্রি করি, এটা। আচ্ছা, the CSA must present an appropriate product to the customer as he really intend to buy. একজন সিএস এর অবশ্যই উচিত কাস্টমারকে ঠিকঠাক মতো প্রোডাক্ট দেওয়া, যাতে কাস্টমার কিনতে পারে, কারণ এই ধরনের কাস্টমার কিনতে এসেছে, ঠিক আছে। এটা সিরিয়াস কাস্টমার হলো। এটা এবারটা ইরিটেড কাস্টমার। ইরিটেড কাস্টমার হচ্ছে এই ধরনের কাস্টমাররা কোনো প্রোডাক্ট বা কোনো সেবাতে ওরা সন্তুষ্ট থাকে না, ওদের কিছু না কিছু রাগ থাকে প্রোডাক্টের উপরে, বা প্রোডাক্ট গুলো পছন্দ হয় না, কিছু না কিছু অসুবিধা থাকে ওদের। দে আর স্যার, ভেরি, হ্যাঁ হ্যাঁ বলছি সিএসএ, যাবো হ্যাঁ সিএসএ হ্যাঁ, না, সম্পর্কে। চলে যাবো। প্রেজেন্টেশন অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে আমি নিলেই বুঝতে চলে পারলাম যাবো। কি বলছেন। হ্যাঁ বলছি সিএস এর একটু বলুন না, সিএস টা সম্পর্কে। সিএসএ, হ্যাঁ, সিএস সিএসএ হচ্ছে, সম্পর্কে। সিএসএ হচ্ছে বলেছি। কাস্টমার সেলস অ্যাসোসিয়েট, কাস্টমার সেলস অ্যাসোসিয়েট।
স্যার শুনেছেন? স্যার হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ। একটু প্রেজেন্ট অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিন না, আমার আজকে একটু অনুষ্ঠান আছে বাড়িতে, আমি নেমন্তন্ন আচ্ছা বাড়ি যাবো। আচ্ছা 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 আচ্ছা, বাকিরা তোমরা এই করো, ক্যামেরা অন করো। আচ্ছা আমি আচ্ছা আমি এটা স্ক্রিনশটটা তুলে তারপর বলছি। সুদেশনা মাইতি, মধুরিমা। হ্যাঁ বাবু, আরে আয় না একটু, পারিনি মোটে। ইন্দ্রাণী, মধুরিমা, ওকে ওকে হয়ে গেছে। স্যার আমি একটু ক্লাস থেকে আজকে বেরিয়ে যাচ্ছি একটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে। ইরিটেট কাস্টমার হচ্ছে যারা প্রোডাক্ট সম্পর্কে বা সেবা সম্পর্কে তারা অনীহা থাকে বা তাদের উৎসাহ থাকে না, তারা রেগে থাকে প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্টের কোয়ালিটি তাদের ভালো লাগে না, বা কোনো কিছু সম্পর্কে প্রোডাক্ট তাদের মন করে পছন্দ হয় না। তাদেরকে প্লিজ করা, তাদেরকে সুখী করা বা তাদেরকে খুশি করা খুবই অসুবিধাকর। দে আর ভেরি ডিফিকাল্ট টু প্লিজ, তাদেরকে সুখী করা খুবই ডিফিকাল্ট। দে আর ভেরি ডিমান্ডিং, তারা খুবই ডিমান্ডিং হয়, আমাকে এটা দেখাও, ওটা দেখাও, সেটা দেখাও, এটা কেন এরকম না, ওটা এরকম না, কেন টাকা কেন বেশি, এটা খুব ডিমান্ডিং হয়। ঠিক আছে, ডিমান্ড ফর ইউর বেস্ট এফোর্ট, তারা তোমার পুরোপুরি চায়, 100% চায় তারা। আচ্ছা এইটা এইটা আমি করিয়েছিলাম আগের দিন। এদেরকে কি কাস্টমার বলে? এদেরকে কি কাস্টমার ইরিটেট বলে? ইরিটেট ইরিটেট কাস্টমার, ইরিটেট কাস্টমার। ঠিক আছে, বিরক্তিকর, ইরিটেট মানে বিরক্তিকর, তো বিরক্তিকর কাস্টমার। আচ্ছা মেক এ সেল গুড সেল। আচ্ছা আমি সবাইকে বলছি, আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, ঠিক আছে, কারণ এই যে স্ক্যাম, আপনাদের তো অনেক সময় অসুবিধা হয়, হয়তো ক্লাস করছেন না বা কোনো কিছু, তো আমি লিঙ্কটা দিয়ে দেব, ঠিক আছে, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ওখানে চ্যানেলের, আমি ওখানে আমার যত পড়ানো আছে সেগুলো আমি আপলোড করে দেবো, তাহলে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। ঠিক কারণ আছে অনেক সময় আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। স্যার, ওটাতে কি কোনো আইডি নাম্বার টাম্বার দিতে হবে নাকি? না না না, ইউটিউবে গিয়ে করবে। ওটা আপনি যে সাবস্ক্রাইব করে নেবেন, তারপরে ভিডিও আসলে ওটা। খুব ভালো হয় স্যার তাহলে। হ্যাঁ আমি ওটাই ভাবলাম, আমি অ্যাকচুয়ালি এটা খুলেছিলাম ভাই, গেম খেলে তো গেমের জন্য একটা খুলেছিলাম, তারপর ভাবলাম যে এটাই করি। ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি চ্যাট। স্যার ওটা দিতে দিতে একটু একটু বিরক্তিকর কাস্টমার সম্পর্কে একটু বলুন না। ইরিটেট কাস্টমার আমি আমি দিয়ে দিয়েছি, সবাই ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, তাহলেই হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন। সাবস্ক্রাইব করে আমি বলে দিচ্ছি, আপনারা সাবস্ক্রাইব করে তারপরে দেখুন আমি তাহলে কি মিটিং থেকে আমাকে লিভে যেতে হবে? হ্যাঁ 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 বলুন। গুড়িয়া বলছি হ্যাঁ স্যার, সাবস্ক্রাইব করবো? হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক আছে, তাহলে আপনি দেখতে সাবস্ক্রাইব করে আপনি বেল আইকনটা লাগিয়ে করে দেবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন, নোটিফিকেশন লাইট আছে না, নোটিফিকেশন একটা আছে, হ্যাঁ, ওটা অন করে দিলে আপনি, আমি যদি যখন ভিডিওটা আপলোড করব আপনি পেয়ে যাবেন। স্যার আপনার নামে কি আছে? হ্যাঁ হ্যাঁ মধ্যমঙ্গল দত্ত। সরি কি বললেন? স্যার সাবস্ক্রাইব করলে তো যারা করে, যে ইউটিউবে ক্লাস করে আমাদের অনেক স্যারেরা, তারা ওই সাবস্ক্রাইব করলে তো টাকা ঢুকে যায় বলে। টাকা ঢুকে যায়? হ্যাঁ। আরে না না না,
এটা আপনাদের জন্য সেটা অনেক হাইফাই, সেটা অনেক হাইফাই এর ব্যাপার। ও হ্যালো অনেক সাবস্ক্রাইবার লাগে সেটার জন্য। হ্যাঁ বলুন। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলছি, আমাকে লিঙ্কটা সাবস্ক্রাইব করার জন্য কি লিভে যেতে হবে? না না, লিভের দরকার নেই, আপনি মিনিমাইজ করেই সাবস্ক্রাইব করতে পারবেন। এখানে যে হোম ভিডিও প্লেলিস্ট এগুলোর মধ্যে কোনোটাতে করতে হবে নাকি আর? না না, আর কিছু করতে হবে না, আপনি জাস্ট করে রাখুন, সাবস্ক্রাইব করে আপনি বেল আইকনটা চাপ দিয়ে রাখুন, আর কিছু করতে হবে হ্যাঁ না। করলাম তো। ওকে ওকে, তুমি ঠিক আছে। গিয়ে অতগুলো সব পেয়ে গেলে গো। হ্যাঁ তুমি ওই যে লিংকটা দিয়েছে ওটাতে টাচ করো, দেখতে পাবে। দেখো হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে গিয়ে শুধু আমাদের দেখো যে আমাদের গ্রুপে একটা স্যার লিংক দিয়েছে, ওটাতে টাচ করো, দেখলে পেয়ে যাবে। কাজ করেছি তো, তারপরে কি করব? দেখো বেল তারপরে আইকনটা সাবস্ক্রাইব করো, করে বেল আইকনটা দেখতে পাচ্ছ তুমি? মানে এখান থেকে আউট হয়ে গিয়ে হোয়াটসঅ্যাপে যাব? না না, আউট হতে হবে না, আপনাকে আউট হতে হবে না। ব্যাক করে আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনুন শুনুন শুনুন, আপনি পরে পরে করে নেবেন, কোনো অসুবিধা নেই, আপনি পরে করে নেবেন, আপনি পরে করে নেবেন। আমি হ্যাঁ পরে করে দেবো আমি। হ্যাঁ, আপনি পরে করে নেবেন, কোনো অসুবিধা নেই, আমি পড়িয়ে নিই। এটা এমন না যে এক্ষুনি করতে হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইরিটেড কাস্টমার সম্পর্কে একটু বলতে বলছি না, আমি বলে দিই। ইরিটেড কাস্টমার হচ্ছে যারা খুব অল্পতেই রেগে যায়, বা যারা কোনো প্রোডাক্ট সম্পর্কে খুশি হয় না, তাদের কিছু না কিছু অখুশির কারণ থাকে প্রোডাক্ট সম্পর্কে, যে এইটা যেমন অনেক লোক থাকে না, যারা বিয়ে বাড়ি যে যতই ভালো রান্না হোক না কেন কিছু না কিছু খুঁত ধরে, হ্যাঁ তাই তো, কিছু না কিছু লোক থাকেই অনুষ্ঠান বাড়িতে খুঁত ধরবেই। তো ইরিটেড কাস্টমার হচ্ছে এরকম, তুমি যতই ভালো প্রোডাক্ট দেখাও না কেন তাকে, সে খুঁত ধরবেই ধরবে, ঠিক আছে। এবং ওরা অনেক ডিমান্ড করে, ওরা অনেক কিছু ডিমান্ডিং, ঠিক আছে। তো এইটা হচ্ছে ইরিটেড কাস্টমার। ওকে, এবারটা যে গুড সার্ভিস, এটা কি পড়িয়েছিলাম? না, এটা আপনি পরের দিনে করাবেন বলেছিলেন। আচ্ছা, গুড সার্ভিস এখানে সেরকম কোনো শেখানোর নেই, আপনারা নিজেরাই জানেন। মেক এ সেল গুড সার্ভিস। গুড সার্ভিস হচ্ছে আমাদের প্রত্যেকের না নিজেদের কিছু একটা চাহিদা থাকে, যে আমার ইচ্ছা থাকে বা আমাদের একটা কল্পনা থাকে যে আমরা যখন এই জায়গাতে যাব তখন আমাদের সাথে এরকম একটা ব্যবহার করবে। যেমন আপনি যদি একটা অতিথি বাড়ি যান, আপনার কোনো আমার মা বাড়ি বা কোনো আত্মীয় বাড়ি যান, আপনি একটা ধারণা করবেন না যে আমাকে এইভাবে খাওয়াবে, এইভাবে আপ্যায়ন করবে, তাই না। আপনি ওখানে যে যদি প্রথমেই আপনাকে বলে যে বাসন মাজুন, মানে আপনি বাড়িতে বাসন মাজেন ঠিক আছে, কিন্তু আপনি অতিথি বাড়ি যে যদি অতিথি বলে বাসন মাজেন, সেটা কিন্তু আপনার খটকা লাগবে, কারণ আপনি কিন্তু ওটা ভেবে যাননি যে আমি রিলেটিভ বাড়ি যে বাসন মাজবো। তো এরকম ব্যাপারটা হচ্ছে, আমরা যখন কোনো দোকানে যাই তো আমাদের মাথায় একটা চিন্তা থাকে যে আমার সাথে এইভাবে ব্যবহার হবে। তো যেমন আপনি যদি বিগ বাজার বা বাজার কলকাতা প্যান্টালুন্সে যান, আপনার একটা চিন্তা থাকে যে আমি যখন ঢুকবো তখন দারোয়ান আমাকে গুড আফটারনুন বা গুড মর্নিং ম্যাম বলবে বা নমস্কার জানাবে, প্যান্টালুন বিগ বাজার নমস্কার জানে। আচ্ছা, তারপরে আমি যখন ঢুকবো আমাকে একজন সেলস এসোসিয়েট আমার সামনে এগিয়ে আসবে, এগিয়ে এসে আমাকে খুব হাসি মুখে মানে মিষ্টি হেসে আমাকে উইশ করবে, তারপরে আমাকে জানতে চাইবে যে কি লাগবে, আমি তাকে বলবো যে আমি কুর্তি নিতে এসেছি বা জামা বা যাই হোক না কেন। তারপরে সে আমাকে মানে সে আমাকে একটা কাউন্টারে নিয়ে যাবে, কাউন্টারে নিয়ে যে সে আমাকে আমার যে চাহিদা সেই চাহিদার মতো প্রোডাক্ট দেখাবে, ঠিক আছে। তাছাড়া আমি যেরকম ভাবে ভাবছি যে এই কুর্তিটা আমি এরকম টাইপের চাইবো, মানে এরকম টাইপের একটা কুর্তি নেব, ঠিক সেইভাবে একটা কুর্তি দেখাবে আমাকে, আমি তারপরে ট্রায়াল করব, ট্রায়াল করে সে আমাকে ক্যাশ কাউন্টারে দেখিয়ে দেবে, ক্যাশ কাউন্টারে যে ক্যাশিয়ার আমাকে উইশ করবে, তারপর সে খুব ভালোভাবে আমার প্রোডাক্ট গুলো বিল করে দেবে, বিল করে আমি বেরিয়ে আসবো। এটা আমাদের মাথায় সবাই থিঙ্কিং থাকে। তো এইটা কি না সার্ভিস বলে, যখন এই যে আমি যে কথাগুলো বললাম এই থিং গুলোর সাথে যদি আপনার বাস্তব যদি মিলে যায়, মানে আপনি এই থিঙ্ক করে আপনি ভিমার্টে গেলেন, তো ভিমার্টে যে আপনি যদি দেখেন যে ঠিক এই এই জিনিসগুলোই হয়েছে, আপনার কাছে কিন্তু সেটা গুড সার্ভিস হবে, ঠিক আছে, কারণ আপনি হ্যাপি, আপনি যেটা চেয়েছিলেন ঠিক সেইভাবে আপনি জিনিসটা পেয়েছেন। বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে কারোর থেকে বেশি কিছু আশা ব্যবহার আছে। হ্যাঁ, মানে যেরকম ব্যবহার আপনি চেয়েছেন সেরকম ব্যবহার আপনি পেয়েছেন,
আপনি অতিথি বাড়ি গেলে আপনি কি ভাবেন যে একটু রেস্ট করব বা সবার সাথে গল্প করব, বেশি কাজ করব না, বাড়ির যে কাজ করি সবসময় সেই কাজ করব না। তো এখন অতিথি বাড়িতে যে আপনি যদি ঠিক তাই তাই পান তো আপনি হ্যাপি হবেন না। তো এটাই এটাই আর কি। তো এখানে কি কি আছে, দ্য মিট অ্যান্ড গ্রিট, মিট করা, কাস্টমারকে গ্রিট করা, ঠিক আছে, তার সাথে মিট করা এবং তাকে গ্রিট করা, গুড আফটারনুন মানে সমাধান করা। আচ্ছা, কোয়ালিফাই দ্য কাস্টমার নিডস, কাস্টমারের প্রয়োজনীয়তাকে বোঝা, এর জন্য কাস্টমারকে প্রশ্ন করতে হবে। আপনি আমাকে স্যার বললেন যে, হ্যাঁ বলুন। বলছি স্যার আমার একটু লেট হয়ে গেল। ঠিক ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে আচ্ছা, ঠিক আছে তো মিট, আচ্ছা, কোয়ালিফাইং দ্য কাস্টমার নিডস, কাস্টমার নিডস হচ্ছে আমাকে জানা, এই যে আমি বললাম যে আপনার যেটা প্রয়োজন সেই হিসাবে সেলস অ্যাসোসিয়েট আপনাকে প্রোডাক্ট দেখাবে বা প্রোডাক্ট আপনাকে হাতে দেবে। তো সেলস অ্যাসোসিয়েট কি করে জানবে আপনার মনে কথা? তো সেলস অ্যাসোসিয়েট জানে না। আপনার হয়তো হলুদ রঙের একটা কুর্তি লাগবে যার উপরে গোলাপ ফুল আঁকানো, সাপোজ আমি ধরে নিলাম। হ্যাঁ, তো আপনি কিন্তু যে আপনার কি বলবেন, ধরুন আপনার একটা কুর্তি লাগবে যেটাতে একটা লং কুর্তি লাগবে যেটাতে গোলাপ ফুল আঁকানো এবং পাতা, গোলাপ ফুলের পাতা রয়েছে, গোলাপ ফুল রয়েছে, এরকম টাইপের একটা কুর্তি আপনি মাথা থেকে ভেবে এসেছেন, কারোর শরীরে হতে দেখেছেন এটা পরা। তো আপনার মনে হলো যে আপনি শুনেছিলেন যে কোথা থেকে কিনেছিস, তো উনি বলেছেন যে আমি ভিমার্টে থেকে কিনেছি এটা। তো আপনি ভিমার্টে গেলেন, এখন ভিমার্টে যে আপনি কি বলবেন? আমি যখন সেলে অ্যাসোসিয়েট, আমাকে কি বলবেন আপনি বলুন তো? স্যার আরেকবার বলুন। আপনি হয়তো বাইরে কোথাও গেছেন, যে আপনি আপনার কোনো বান্ধবীর কাছে বা কারোর কাছে আপনি দেখলেন যে একটা সে কুর্তি পরে আছে, কুর্তিটা হলুদ রঙের, হলুদ রঙের লং কুর্তি, গোলাপ ফুল আঁকানো, গোলাপের গাছ মানে গোলাপের পাতা এবং গোলাপ ফুল আঁকানো, এরকম একটা কুর্তি আপনার খুব পছন্দ হলো। আপনি ওনার কাছে শুনলেন যে কোথা থেকে কিনেছেন, তো উনি বললেন যে ভিমার্ট থেকে কিনেছি। এবারটা আপনি সেদিন বিকেলবেলা বা তার পরের দিন বিকেলবেলা টাকা নিয়ে আপনি ভিমার্টে গেলেন। এবারটা ভিমার্টে আমি আপনার সামনে আমি রয়েছি, আমি সেলস অ্যাসোসিয়েট, তো আমাকে আপনি কি বলবেন? মানে কিছু ফুলের কাজ করা বা ওই ধরনের কালার পছন্দ করে আমি বলে দেবো, সেই ধরনের কিছু প্রেজেন্ট না, করতে হবে। ভুল 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 করছেন। আপনি কিন্তু প্রথমে বলবেন না আমার একটা কুর্তি দেখান। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনি বলবেন না প্রথমে, কিন্তু আপনি বলবেন না যে আমার ফুলের কালার কাজ করা একটা কুর্তি দেখান, এরকম কোনো সময় বলেন না। আপনি প্রথমে বলবেন আমার একটা কুর্তি দেখান। কুর্তি দেখান তো, হ্যাঁ এক্স্যাক্টলি, কুর্তি তারপরে দেখান তো। বিভিন্ন আইটেমের কুর্তি দেখান আর কিরকম আছে, হ্যাঁ, আপনি তো কিরকম এরকম টাইপ বলবেন, টাইপের আছে। কারণ আপনার মাথায় ঘুরছে ওই কুর্তিটা, কিন্তু যখন আপনি অনেক কুর্তি দেখবেন না, তখন কিন্তু আপনার মাথা থেকে ওইটা বেরিয়ে আসবে। টাইপ দেখতে চাইবো। ওইটাই, ঠিক আছে, আপনার মাথা থেকে বেরিয়ে আসবে, তখন কিন্তু মনে হবে না যে ওই কুর্তি, তখন কারণ চোখের সামনে আপনি অনেক কুর্তি দেখছেন তখন, যেগুলো আপনার অনেক অনেক পছন্দ হচ্ছে। তো আপনি সাথে সাথে বলুন যে কুর্তি দেখান প্রথমে। এখন সেলস হিসাবে আমার কর্তব্য আপনার কাছ থেকে আপনি যেটা ভাবছেন যে এই ধরনের কুর্তি, সেই কুর্তিটা সেই কুর্তিটার বিবরণটা নেওয়া। এর জন্য আমাকে প্রশ্ন করতে হবে। আপনাকে আমি যত বেশি প্রশ্ন করব তত কিন্তু আপনার কাছ থেকে জানতে পারবো যে আপনি কি চাইছেন, ঠিক আছে, আপনি কি চাইছেন এটা আমি জানতে পারবো। তো এর জন্য ধরুন আমি বললাম যে ম্যাম কি টাইপের কুর্তি লাগবে, আপনি কি পার্টিতে পরবেন নাকি ঘরে পরার জন্য? আপনি বললেন যে না বাইরে পরবো, ঠিক আছে, হলো। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে আপনি কি কালারে খুঁজছেন, এখানে তো অনেক ধরনের কালার আছে, আপনি বলুন হলুদ কালার, হলো। আপনি কি মিডিয়াম কুর্তি খুঁজছেন না লং লং কুর্তি না শর্ট কুর্তি? আপনি বলেন লং কুর্তি। আচ্ছা, কি হাতা, হাফ হাতা, ফুল হাতা না স্লিভলেস খুঁজছেন? আপনি বলেন ফুল হাতা। আচ্ছা, আপনার বাজেট কি ম্যাম, বাজেট কত? আপনি বলেন যে 1000 টাকার মধ্যে, ঠিক আছে। তারপরে হয়তো আমি বললাম যে ম্যাম হলুদ কালারের মধ্যে কি প্লেন হলুদ দেখাবো নাকি কোনো কারুকার্য করা হলুদ দেখাবো? হয়তো আপনি বললেন যে ফুল বা ফুল টুল আঁকা আছে এরকম টাইপের একটা কুর্তি দেখান। দেখুন আস্তে আস্তে কিন্তু অনেক কমে আসলে আমি কিন্তু জেনে গেলাম যে আপনি কি কি চাইছেন, তাই না? যত প্রশ্ন করে, এটা শুধুমাত্র রিটেলে না, আমাদের পার্সোনাল
লাইফেও, আমাদের দৈনন্দিন কাজেও আমরা অনেক সময় অনেকের সাথে ঝামেলা বাঁধে, বা হয়তো আপনি আপনার হাজবেন্ডকে বা আপনার ছেলে মেয়েকে আমার একটা কাজ করতে বললেন, সে ওটা কিন্তু অন্যভাবে করলো ওই কাজটা, তো ঝামেলা শুরু গেল আপনার সাথে, ওদের ঝামেলা শুরু হয়ে গেল। ব্যাপারটা কিছু না, আপনি বলেছেন অল্প ভাবে, ওরাও অল্প বুঝেছে, ঠিক আছে না? আপনার কথাটা মানে আপনার মনে যে চাহিদাটা সেটা আপনি ওদেরকে ঠিকমতো বোঝাতে পারেননি, বা ওরা যেটা বুঝেছে সেটাও আপনার সাথে কনসাল্ট করেনি যে তুমি কি ঠিক এটাই বলছো, ঠিক আছে? তো আপনি একটা বলেছেন, ওরা একটা বুঝেছে, ওরা ওই মতো করেছে। এবার যখন করা শেষ তখন আপনার সাথে ঝামেলা বেঁধেছে। এটাই হয়, তো ওই জন্য সবারই উচিত পুরোপুরি মনের কথাটা বলা, যাতে কাজ করতে সুবিধা হয়। আচ্ছা, প্রেজেন্টেশন এন্ড ডেমনস্ট্রেশন। আচ্ছা, এটা করিয়েছিলাম না কালকে আমি, দেখালাম না যে ডিশ ওয়াশার গুলো, ওই কালকে বলছি শনিবার দিন। হ্যাঁ, এটা তো করিয়েছেন, দেখিয়েছেন। তো এইটাই তো করিয়েছিলাম। ঠিক আছে স্যার, আমরা তো ক্লাসটা করিনি, তাই ঠিক আছে আচ্ছা আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি হালকা করে দিচ্ছি, আমার এখন মনে পড়ছে এটা করিয়েছেন। ঠিক আছে, হ্যাঁ স্যার, প্রেজেন্টেশন। আমরা তো ক্লাসটা করিনি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্রেজেন্টেশন এন্ড ডেমনস্ট্রেশন। প্রেজেন্টেশন এন্ড ডেমনস্ট্রেশন হচ্ছে আহ কি বলবো, আহ যখন আপনি প্রোডাক্টটা, যখন আপনি বলে দিলেন যে আমার এই প্রোডাক্ট লাগবে, এই ধরনের প্রোডাক্টটা চাই আমি, তখন আমি নির্দিষ্ট কিছু প্রোডাক্ট 7-8টা কুর্তি আপনার সামনে তুলে ধরবো। তো ওটা তুলে ধরার, প্রেজেন্ট মানে আপনার সামনে আনা, এইটাও কিন্তু একটা বৈশিষ্ট্য, মানে একভাবে আনতে হয়, মানে আমি হয়তো ছুঁড়ে ছুঁড়ে আপনার সামনে দিচ্ছি কুর্তি, ঠিক আছে? তো এইভাবে কিন্তু জিনিসগুলো হয় না, খুব ভালোভাবে ভদ্রতার সাথে দিতে হয় এবং সম্মানের সাথে। আপনি একটা কুর্তি দেখাচ্ছেন, সে যত কম দামের হোক বা বেশি দামের হোক, আপনি একটা কুর্তি দেখাচ্ছেন, তো যথেষ্ট সম্মানের সাথে দিতে হয়। এইটা প্রেজেন্টেশন। এবং ডেমনস্ট্রেশন, ডেমনস্ট্রেশন হচ্ছে ওই কুর্তির কি কি বৈশিষ্ট্য আছে বা কি কি আছে সেগুলোকে বোঝানো। সাপোজ আমি একটা কুর্তি বলছি, আমি ধরুন একটা ফোন বিক্রি করছি আপনাকে, তো ফোনের ডেমনস্ট্রেশন দিতে হবে, ফোনে আমি বুঝিয়ে দেবো আপনাকে যে ক্যামেরা আইকন কোথায় আছে, বা ফোন কি করে করবেন, বা আপনি ধরুন আপনি নতুন ফোন কিনছেন, হ্যাঁ, আপনি হয়তো আগে টাচ কিবোর্ড আলা ফোন ইউজ করতেন, এখন টাচ ফোনে আপনি নতুন কিনছেন, তো আমি আপনাকে দেখিয়ে দেবো যে কিভাবে কল রিসিভ করতে হয়, কি করে মেসেজ পাঠাতে হয়, কি করে ফটো তুলতে হয়, ফটো গ্যালারি কোথায় থাকে, রেকর্ডিং কি করে করতে হয়, তাছাড়া ফেসবুক হোয়াটসঅ্যাপ কি করে করতে হয়, ইন্টারনেট কি করে চালাতে হয়, এই জিনিসগুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এইটাকে বলে ডেমনস্ট্রেশন দেওয়া। ঠিক আছে, আপনাদের বাড়িতে কোনো ফ্রিজ বা টিভি যখন কিনেছিলেন, তখন দেখবেন যে কোম্পানি থেকে একটা লোক এসেছিল, একজন বা দুজন লোক এসেছিল, যে এসে আপনাকে বুঝিয়ে দিয়ে গেছিল, তাই তো? বাকিরা যারা ছিলেন না শনিবার দিন, তাই তো? হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ওই জন্য আহ যখন বুঝিয়ে দিয়ে গেছিল, সে কিন্তু অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেশন দিয়েছিল, ঠিক আছে? ডেমনস্ট্রেশন দেওয়া মানে আপনাকে সবকিছু বুঝিয়ে দেওয়া। যেমন আপনারা যদি গাড়ি কিনতে যান বা বা যদি বাইক কেনে, তো দেখবেন অনেক সময় ওরা ফ্রি ড্রাইভিং করতে দেয়, তো এটাই ডেমনস্ট্রেশন। আচ্ছা, ওভারকামিং অবজেকশন হচ্ছে কোনো কাস্টমারকে যখন বলছেন, আপনি ডেমো দিচ্ছেন বা কোনো কিছু বোঝাচ্ছেন, কাস্টমারের কিছু প্রশ্ন থাকে, অনেক কাস্টমারের প্রশ্ন থাকে প্রোডাক্ট সম্পর্কে, কারণ কাস্টমার একরকম ভাবে ভাবছেন, আপনি একরকম ভাবে ভাবছেন, তো কাস্টমারের যখন কোশ্চেন গুলো করবে তখন যেন সেইগুলোর ঠিকঠাক মতো উত্তর পায়, ঠিক আছে? যেমন আমি একটা ফ্রিজ কিনছি, আমি বললাম যে এই কম্প্রেসারটা কতদিন টিকবে, বা ফ্রিজে কত ইলেকট্রিক খরচ উঠবে, ঠিক আছে? কতজনের খাবার মোটামুটি রাখা যাবে ফ্রিজে বলুন তো, বা বরফ তৈরি হতে কতক্ষণ লাগবে, এই জিনিসগুলো, এই ছোট ছোট জিনিসগুলো উত্তর কিন্তু আমাকে দিতে হবে এবং জানতে হবে। দিতে হবে বলতে আমাকে আগে প্রথমে জানতে হবে, না না জানলে আমি দেবো কি করে? এইগুলো যেন আমি জানি, এবং কাস্টমার যখন আমাকে কোশ্চেন করবে, যখন ঠিকঠাক উত্তর যেন দিই আমি, এতে কাস্টমার সন্তুষ্ট হবে। আচ্ছা, ক্লোজিং। ক্লোজিং হচ্ছে যখন কাস্টমার পছন্দ হয়ে গেল, তখন আমি কাস্টমারকে প্রোডাক্টের সম্পর্কে সেল ক্লোজ করব, ঠিক আছে? সেলটা ক্লোজ করবো, আমি যে বোঝাচ্ছিলাম, আমি ডেমনস্ট্রেশন দিচ্ছিলাম, কাস্টমারকে বোঝাচ্ছিলাম,
এটা উপকারিতা বোঝাচ্ছিলাম আমি। যখন কাস্টমার বললো ঠিক আছে আমি এটা নেবো, আমি চুপ হয়ে যাব, এবং চুপ হওয়ার পরে আমি কাস্টমারকে হয় অ্যাড অন সেল করব বা ক্রস সেল করব, বা আমি কাস্টমারকে বলবো যে ম্যাম আপনি কি আর কিছু কিনবেন? সে হয়তো বললো যে না আমি বিল করবো, ম্যাম চলুন আমি আপনাকে বিল কাউন্টারে নিয়ে যাচ্ছি। তো আপনি তাকে বিল কাউন্টারে নিয়ে গেলেন। তো এইটা হচ্ছে ক্লোজিং। ঠিক আছে, বিফোর আমি একবার এটা রিপিট করে দিই, বিফোর দ্য সেল প্রেজেন্টেশন, প্রেজেন্ট করা ঠিক মতো, তুমি যদি কাউন্টার সুন্দর করে সাজিয়ে রাখো না, তো কাস্টমার নিজেরাই তোমার কাউন্টারে আসবে। ঠিক আছে, তো প্রেজেন্টেশনটা করতে হবে ডিউরিং দ্য সেল, গ্রিটিংস এন্ড অ্যাপ্রোচ, তোমাকে অবশ্যই গ্রিটিং করতে হবে এবং অ্যাপ্রোচ করতে হবে কাস্টমারকে, যে ম্যাম আসুন দেখাচ্ছি আমি আপনাকে আপনার প্রোডাক্ট। আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার নিডস, কাস্টমারের চাহিদা বুঝতে হবে। প্রোডাকশন, প্রেজেন্টেশন এন্ড ডেমনস্ট্রেশন, প্রোডাক্টের প্রেজেন্টেশন করতে হবে এবং ডেমনস্ট্রেশন দিতে হবে। হ্যান্ডেলিং অবজেকশন, অবজেকশন হ্যান্ডেল করতে হবে। ক্লোজ দ্য সেল, সেল ক্লোজ করতে হবে। আফটার দ্য সেল, সেল শেষে অ্যাড অন সেল করতে হবে। এবং এফ্রিমিয়েশন এন্ড থ্যাঙ্কিং, তাকে মানে অ্যাড অন সেল করতে পারো বা তাকে থ্যাঙ্কস বলবে। এই হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছি ডিউরিং সেলটা আর একটু বলে দেন না। আচ্ছা, ডিউরিং দ্য সেল, যখন সেল চলছে তখন কি কি করবেন? এক হচ্ছে মানে সেল শুরু হচ্ছে, ঠিক আছে, শুরু থেকে শেষ। ডিউরিং দ্য সেল হচ্ছে সেলের শুরু থেকে সেলের শেষ অবধি। তো প্রথমে আপনি কাস্টমারের সামনে এগিয়ে যাবেন, এগিয়ে যে অ্যাপ্রোচ করবেন, গুড আফটারনুন ম্যাম, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি, এইটা দিয়ে শুরু হলো। সে হয়তো বললো যে আমাকে একটা কুর্তি দেখান, যেভাবে শুরু হয়েছিল কথা। তো হ্যাঁ ওকে ম্যাম আপনি আসুন, আমি দেখাচ্ছি আপনাকে। আমি তাকে অ্যাপ্রোচ করলাম, ঠিক আছে, এই যে প্রথমে গ্রিটিংস করলাম, গুড আফটারনুন বলে গ্রিটিংস করলাম, তারপরে অ্যাপ্রোচ করলাম, ঠিক আছে, এইটা তারপরে অ্যাপ্রোচ করলাম যে আপনি আসুন আমি দেখাচ্ছি। তারপরে আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার নিডস, কাস্টমারের চাহিদা কি আছে, ঠিক আছে, কাস্টমারের চাহিদাটা আমাকে বুঝতে হবে, তার জন্য প্রশ্ন করতে হবে আমাকে, যত প্রশ্ন করবো তত চাহিদাটা বুঝতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে প্রোডাকশন প্রেজেন্টেশন এন্ড ডেমনস্ট্রেশন, প্রোডাক্ট যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো ঠিক মতো প্রেজেন্ট করাতে হবে এবং ডেমনস্ট্রেশন দিতে হবে কাস্টমারকে। হ্যান্ডেলিং অবজেকশন হ্যান্ডেল করতে হবে। ক্লোজ দ্য সেল, এবং সেলটা ক্লোজ করতে হবে। এই কোনো অসুবিধা আছে? না স্যার। ওকে, আচ্ছা এইটা আমি বলেছিলাম, এটা একবার করে দিচ্ছি। ইউ আর এ সিএসএ and you have just spotted a customer roaming through a stack of shirts. Which of the following approach would be relevant? তুমি একজন সিএসএ, ঠিক আছে, কাস্টমার সেলস অ্যাসোসিয়েট, এবং তুমি একটা কাস্টমারকে দেখতে পেলে যে শার্টের ওই জায়গাতে ঘুরে বেড়াচ্ছে, শার্টের ওই জায়গাতে ঘুরে বেড়াচ্ছে। তো তুমি কি ধরনের অ্যাপ্রোচ নেবে? শার্টের ওখানে র্যান্ডম ঘুরে বেড়াচ্ছে এবং সে কিছু না কিছু খুঁজছে, মনে করে সে কিছু না কিছু খুঁজছে, তো তুমি তাকে কিভাবে অ্যাপ্রোচ করবে? হ্যালো ম্যাম, দেয়ার ইজ এ 30% ডিসকাউন্ট অন দ্যাট রেঞ্জ ইউ আর লুকিং এট। আপনি যেখানে যেই দিকে তাকিয়ে আছেন ওখানে 30% ডিসকাউন্ট আছে, এটা বলবে। গুড মর্নিং ম্যাম, ক্যান আই হেল্প ইউ? গুড মর্নিং ম্যাম, আমি আপনাকে হেল্প করতে পারি? গুড মর্নিং ম্যাম, হাউ মে আই হেল্প ইউ? গুড মর্নিং ম্যাম, আমি আপনাকে কি করে সাহায্য করতে পারি? আচ্ছা, তারপরে গুড মর্নিং ম্যাম, আর ইউ লুকিং ফর সামথিং স্পেসিফিক? মে আই হেল্প ইউ? ম্যাম আপনি কি কোনো এক্সট্রা কোনো কিছু খুঁজছেন, বা আপনি কি নির্দিষ্ট কোনো কিছু খুঁজছেন, আমি কি আপনাকে হেল্প করতে পারি? অল দ্য অ্যাভাব, নান অফ অ্যাভাব। বলুন, যারা শনিবার দিন ছিলেন না তারা বলুন কোনটা আমি বলবো এই মুহূর্তে। আমার কথা বুঝতে পেরেছেন বা প্রশ্নটা বুঝতে পেরেছেন? এটাই বলবো। আমি কি ওটাই হবে। হ্যালো হ্যাঁ 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 2 নম্বরটা বলবো। ওই যিনি উনি শার্টের ওই জায়গাটায় ঘোরাঘুরি করছেন তো, শার্ট হ্যাঁ, হ্যাঁ। কাউন্টারের কাছে, হ্যাঁ 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 তাহলে আমি প্রথমেরটাই ওনাকে বলবো, হ্যালো ম্যাম দেয়ার ইজ এ 30% ডিসকাউন্ট। আচ্ছা আমি 2 নম্বরটা বলছি স্যার। আচ্ছা, ক্যান আই হেল্প ইউ? আমারও 2 নম্বর মনে হচ্ছে। ঠিক আছে, এবারটা আমি বলি। চার নাম্বারটা হতে পারে। আচ্ছা এবারটা আমি বলছি, আমি বলছি, বুঝতে পেরেছি।
আমি কিভাবে বলছি help কেন করতে কি হবে। পারি? 4 নাম্বারটা হবে। 4 নাম্বারটা দেখুন, গুড মর্নিং ম্যাম, অ্যাপ্রোচ হলো, ঠিক আছে, তাকে মিট করলাম। গুড ডে ম্যাম, গুড ডে হ্যাঁ সরি ম্যাম। সরি, হ্যাঁ গুড ডে ম্যাম, গুড ডে ম্যাম। আর ইউ লুকিং ফর সামথিং স্পেসিফিক? আপনি কি নির্দিষ্ট কিছু খুঁজছেন? দেখুন তিনি কিন্তু তাকিয়ে ঘুরছিল ওই জায়গাটা, ঠিক আছে, বা তাকিয়ে কিছু খুঁজছিল। তো তার মানে কি, সে তো দেখতে পাচ্ছে শার্ট রয়েছে, তার মানে সে নির্দিষ্ট একটা শার্ট চাইছে বা নির্দিষ্ট কোনো আকারের শার্ট চাইছে, ঠিক আছে। হ্যাঁ, তো may I help এইটা বলো, মে আই হেল্প ইউ। আচ্ছা, মে আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ 2 নাম্বারটা হবেই না। মানে ফার্স্ট এডটা যদি আমি বলি যে হতে পারে, কিন্তু 2 নাম্বারটা হবেই না, কারণ ওখানে ক্যান আছে। ক্যান আর মের মধ্যে দুটো পার্থক্য আছে, ঠিক আছে। হ্যাঁ। ক্যান আর মের মধ্যে পার্থক্য আছে। মে কথাটা সবসময় আমরা ইউজ করি অনুরোধ সূচকে, আর ক্যান কথাটা হচ্ছে আদেশ সূচকে, ঠিক আছে, আদেশ দেওয়ার সময়। আপনি আপনার ছেলেকে বললেন যে তুমি ঘর থেকে বেরিয়ে যাও, বা আমি আপনাকে সাপোজ বললাম যে ক্লাস থেকে বেরিয়ে যাও, ঠিক আছে, আমি রেগে বললাম ক্লাস থেকে বেরিয়ে যাও। এখানে আমি ক্যান ইউজ করতে পারি, ইউ ক্যান লিভ, ইউ ক্যান লিভ নাও, ঠিক আছে, এখানে আমি কিন্তু ক্যান বললাম। কিন্তু এই যে অনেকে বলে যে স্যার আপনি একটু অ্যাটেন্ডেন্স নিয়ে নিন, আমি বেরোবো। তো আমি অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে বলছি ঠিক আছে তুমি বেরিয়ে যেতে পারো, আমি কিছুক্ষণ আগে বলছিলাম বেরিয়ে যেতে পারো। তার মানে কি, ইউ মে লিভ, তুমি চাইলে লিভ নেবে, না চাইলে লিভ নেবে না, ঠিক আছে। এই হচ্ছে ক্যান আর মের মধ্যে পার্থক্য। মে হচ্ছে অনুরোধ করা, সেটা তুমি শুনতে পারো নাও শুনতে পারো, আর ক্যান হচ্ছে আদেশ দেওয়া। তো তুমি কাস্টমারকে কোনো সময় আদেশ দিতে পারো না। স্যার বলছি যে আপনার তো প্রথম এটা আপনার কথাটা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ বলছি প্রথম আপনার যেটা বলেন যে ছেলেটা 30% কাউন্টারের কাছেই ঘুরছিল। হ্যাঁ হ্যাঁ তো আমি যদি আমার মতো করে বলছি, আমার মতো করে যদি আমি ভাবি, হ্যাঁ, তাহলে তার তো একটা শার্টেরই প্রয়োজন, সে হয়তো তার একদম। দামের হেরফেরের জন্য করছিল। তো আমি প্রথম অপশনটা চুজ করলে প্রথম অপশনটা চুজে অসুবিধা হচ্ছে ডিসকাউন্টের ব্যাপারটা প্রথমে বলা উচিত নয়। না, নাকি স্যার? উচিত না। এবং সে তো প্রাইস দেখছে না, আমি তো এখানে একবার বলিনি যে সে প্রাইস ট্যাগ দেখছে। কেউ যদি প্রাইস ট্যাগ দেখে তখন মানে আমি একটা শার্ট, আমার সামনে অনেকগুলো শার্ট রাখা আছে, আমি কি করে বুঝবো যে কোন শার্টের দাম 3000, কোন শার্টের দাম 1000, কোন শার্টের দাম 600 টাকা? আমি তো বুঝতে পারবো না, তাই না? তো আমি এখানে যেটা বলেছি সেটা হচ্ছে লোকটা ঘুরে বেড়াচ্ছে শার্টের ওখানে, বা শার্টের ওই জায়গাটাতে তাকিয়ে আছে। সে যদি প্রাইস ট্যাগ, আমি যদি দেখতাম যে সে প্রাইস ট্যাগ খুঁজছে, প্রতিটা শার্টের প্রাইস ট্যাগ গুলো উল্টে পাল্টে দেখছে, বা দেখছে যে কত দামের শার্ট গুলো, তাহলে আমি তাকে অফার করতে পারতাম যে স্যার আপনি যেখানে, ম্যাম আপনি যেখানে দেখছেন সেখানে 30% অফ আছে। কিন্তু সে শুধু শার্ট দেখছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। যখন আপনি দাম শুনবেন, যখন আপনি শুনবেন যে এটা দাম কত, তখনই আমি বুঝতে পারবো যে আপনি দাম নিয়ে, মানে আপনি টাকা নিয়ে ভাবছেন। কিন্তু আপনি যদি শুধু বললেন যে আমাকে এই শার্টটা কেমন, ওই শার্টটা কেমন, এই শার্টটা বের করে দেখাও, ওই শার্টটা বের করে দেখাও, তার মানে আপনি শার্ট খুঁজছেন, ঠিক আছে, আপনি নির্দিষ্ট কিছু শার্ট খুঁজছেন, ঠিক আছে। তো যখন আপনি দাম নিয়ে কোনো উচ্চবাচ্য করছেন, আমি কেন আপনাকে বলবো যে 30%? অ্যাকচুয়ালি বলতে পারি, কিন্তু আমার লস না এখানে, আমার লস। হয়তো আপনি এমন কিছু খুঁজছিলেন যেটা, মানে এমন একটা শার্ট খুঁজছিলেন যেটা এমআরপি তে বিক্রি করলে আমার লাভ হতো, কিন্তু এখানে 30% অফ হয়ে গেল, তো 100 টাকায় 30 টাকা লস হলো আমার। তো আমি কেন ও কারণে প্রথমে ডিসকাউন্ট অফার দেবো? আমরা ডিসকাউন্ট আগে দেখাতাম না, আমরা আগে দেখাতাম ফুল এমআরপি। কাস্টমার যদি তখন বলতো যে না একটু কম দামে কিছু দেখান না, তখন আমরা ডিসকাউন্ট বের করতাম, কারণ ডিসকাউন্ট বিক্রি করলে আমাদের লস, আমাদের টার্গেট অ্যাচিভ হবে না, ঠিক আছে। মানে এখানে যেহেতু আমি জানি না ওনার কি প্রয়োজন, সেই জন্য চতুর্থটা চুজ করব। আচ্ছা, এবার আছে মেক এ সেল, ডুস এন্ড ডোন্টস, মানে কি করা উচিত কি করা উচিত না। একটা দোকানে চালানোর সময় একজন সেলস অ্যাসোসিয়েটকে কি কি করা উচিত কি কি করা উচিত না। ডু, বি ওয়েল গ্রুম, মানে ডু মানে যেখানে করা উচিত, বি ওয়েল গ্রুম। ওয়েল গ্রুম মানে হ্যাঁ, গোছানো দোকান। রুম মানে তো ঘর। রুম না তো, গ্রুম আছে, ওয়েল গ্রুম। ওয়েল গ্রুম মানে খুব ভালোভাবে নিজেকে সাজিয়ে গুছিয়ে সাজিয়ে রাখা,
ঠিক আছে। ওয়েল গ্রুম বলতে এখানে কিন্তু বিয়ে বাড়ি সাজগোজার কথা হচ্ছে না, ঠিক আছে। মানে নিজেকে ঠিকভাবে হ্যাঁ রিপ্রেজেন্ট করা। হ্যাঁ, নিজে ঠিকভাবে রিপ্রেজেন্ট করা, যাতে দেখলে মনে হয় যে ঠিক আছে, ভালো পরিবারের, ভালো মানে সভ্য ছেলে বা সভ্য মেয়ে, ঠিক আছে। এবং প্রতিটা কোম্পানির কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকে, কিছু নির্দিষ্ট নিয়ম থাকে যেগুলো মানতে হয়। যেমন আমি সবার স্টাফে দেখেছি কোন সময় মেয়েরা খোলা চুলে কোনো সেলস অ্যাসোসিয়েট থাকতো না, ঠিক আছে। কোন ডিপার্টমেন্ট ম্যানেজার বলো বা সেলস অ্যাসোসিয়েট বলো, কেউ খোলা চুলে থাকতো না, সবসময় হয় চুল বাঁধা নয় খোপা করা অবস্থা থাকতো। তারপরে ছেলেদের কোনো সময় দাড়ি রাখা যেত না, ঠিক আছে। সেলস অ্যাসোসিয়েটদের কোনো সময় দাড়ি রাখা যেত না, তাকে পুরো ক্লিন শেভ থাকতে হতো। হয়তো গোফ তুমি রাখছো ঠিক আছে, কিন্তু দাড়ি রাখা যাবে না, পুরো ক্লিন শেভ রাখতে হবে। তাছাড়া মেয়েদের দেখতাম, আচ্ছা খুব ডিপ কালারের নীল পালিশ, ডিপ কালারের লিপস্টিক এইগুলো পরা যাবে না, ঠিক আছে। এটা গ্রুমিং এর মধ্যে এগুলো পড়তো। হ্যাঁ, একমাত্র কসমেটিক কাউন্টারে যারা থাকতো তারা খুব হাই ক্লাসে গ্রুম করতো, ঠিক আছে। মানে সে অনেকটা কোনো বিয়ে বাড়ি গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে আমরা যেরকম ভাবে সাজি, তার থেকেও বেশি ভালোভাবে সাজতো, ঠিক আছে। শুধুমাত্র কসমেটিক কাউন্টারে। কারণ কসমেটিক কাউন্টারে কি বিক্রি করছেন আপনি? আপনি বিভিন্ন প্রসাধনী কসমেটিক বিক্রি করছেন যেগুলো পরলে আপনাকে ভালো লাগবে। তো যে বিক্রি করছে তাকে যদি খারাপ লাগে দেখতে, তো আপনি তার কাছে কি কিনবেন? মানে আমার কথা বুঝতে পেরেছেন? আমি আপনাকে মানে আমি আপনাকে বলছি যে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে খারাপ, এদিকে আমার মুখ দিয়ে সিগারেটের গন্ধ বেরোচ্ছে, তো আপনি কি আমার কথা শুনবেন? আমার কথা বুঝতে পেরেছেন? তো ব্যাপারটা, আমার কথা শুনছেন কি? হ্যাঁ হ্যাঁ। ওকে, তো ঠিক এরকমই ব্যাপার। তো যখন কসমেটিক কাউন্টারে কোনো কিছু সে কেনে, সে মানে আপনারা সবাই চাইবেন যে যে বিক্রি করছে তাকে যেন দেখতে ভালো লাগে বা সে যেন ভালো থাকে। তো ওই জন্য ওরা প্রচুর মেকআপ করতো, এবং ওরা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে মেয়েরা মেকআপ করতো, ছেলেরা প্রায় 20 মিনিট 25 মিনিট আধ ঘন্টা ধরে মেকআপ করতো। মানে বুঝুন, ছেলেরা মেকআপ করছে 20-25 মিনিট ধরে, মেয়েরা 1 ঘন্টা ধরে। তাহলে ভাবুন যে কিভাবে ওরা মেকআপ করছে। এবং এই মেকআপের পুরো টাকাটাই কোম্পানি দিত, এমন না যে নিজে কিনে ওইখান থেকে মেকআপ করছে। না, ওই যে প্রোডাক্ট গুলো লাগাতো সেগুলো খুবই ভালো প্রোডাক্ট, এবং ওই কোম্পানির প্রোডাক্ট লাগাতো, কোম্পানি দিত তাকে। কোম্পানি প্রতি মাসে ওদেরকে 3-4টে করে প্যাকেট দিত, মানে তাদেরকে প্রসাধনের জন্য। আচ্ছা, গ্রিট ইওর কাস্টমারকে গ্রিট করা, ঠিক আছে। মানে গুড আফটারনুন, গুড মর্নিং, গুড ডে এইগুলো বলা। অফারিং হেল্প বাই সেইং মে আই হেল্প ইউ, তাকে হেল্প অফার করা এই বলে যে আমি কি আপনি সাহায্য করতে পারি, মানে মে আই হেল্প ইউ বলতে বলে তাকে সাহায্য করা। ওকে, আস্ক কোশ্চেন টু আন্ডারস্ট্যান্ড কাস্টমার নিডস। আস্ক কোশ্চেন টু আন্ডারস্ট্যান্ড, সবসময় কাস্টমারের কে কোশ্চেন করা তাদের চাহিদা জানার জন্য। আচ্ছা, প্রেজেন্ট ইওর প্রোডাক্ট, অলওয়েজ প্রোডাক্ট প্রেজেন্ট রাখা। মানে আমি আপনাকে এমন একটা প্রোডাক্টের কথা বলছি যে প্রোডাক্টটা আমার কাছে নেই, তো এরকম যেন না হয়। হ্যাঁ, ছবি হয়ে গেছে? হ্যাঁ, ছবি কি তোলা হয়ে গেছে? ছবি তোলা হয়ে গেছে, ঠিক আছে। আমি একবার তাহলে তুলে নেব, ঠিক আছে। আমি আপনার জন্য একবার তুলে নেব। এমআই ফোন করেছিলেন ম্যাডাম, হ্যাঁ করতে পারিনি। ঠিক আছে, আমি একবার তুলে নিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, গিফট সাজেশন, তাকে সাজেশন দাও কি কি করা যাবে এখানে, ঠিক আছে। তাকে সাজেশন দাও। গিফট সাজেশন হচ্ছে তাকে তুমি সাজেশন দাও যে এইটা করলে এইটা হবে, ওটা করলে ওটা হবে। ধরুন আপনি একটা কসমেটিক কাউন্টার থেকে একটা সানস্ক্রিন কিনেছেন, তো আমি আপনাকে সাজেশন দিলাম যে ম্যাম, কেনার পরে এটা কিন্তু মানে এটা কিন্তু সেলের সময় না, আপনি ওটা কিনে নিয়েছেন, মানে আপনি ওটা বলেছেন যে হ্যাঁ আমি এটা নেব। তারপরে যখন সেলটা ক্লোজ হয়ে গেছে, তারপরে আমি আপনাকে বিভিন্ন সাজেশন দিতে পারি যে ম্যাম এটা আপনি বাড়ি থেকে বেরোনোর 15 মিনিট আগে আপনি সানস্ক্রিনটা মাখিয়ে রাখবেন মুখে। তাছাড়া আপনি এটা একটু ফ্রিজের মধ্যে রাখলে ভালো হবে ম্যাম, কারণ গরমের দিনে থাকলে সানস্ক্রিনটা নষ্ট হয়ে যেতে পারে। আর এটা বাচ্চাদের সামনে রাখবেন না, বাচ্চাদের কাছে হাতের কাছে পেলে এটা খারাপ করে দিতে পারে। এই যে কথাগুলো, এই কথাগুলো এমন না যে এগুলো আপনি জানেন না,
যারা সানস্ক্রিন মাখে তারা জানে যে কি কি করা যায় সানস্ক্রিন দিয়ে, বা কিভাবে ইউজ করবো আমি, বা কার কার হাতের সামনে থেকে দূরে রাখবো। তবুও এগুলো সাজেশন দেওয়া হয়, তাতে কি হয়, একটা রিলেশন তৈরি হয়, একটা রিলেশন তৈরি হয়। এতক্ষণ ধরে আপনার সাথে কাস্টমারের কথা হচ্ছিল শুধুমাত্র বিক্রি করার জন্য, কাস্টমাররা বোঝে যে এ বিক্রি করার জন্য আমাকে অ্যাপ্রোচ করছে। কিন্তু এই যে সাজেশন গুলো, এই সাজেশনের জন্য কিন্তু কোনো টাকা লাগছে না, কাস্টমার আপনাকে না কোনো এক্সট্রা টাকা দিচ্ছে, না আপনি কাস্টমারের কাছ থেকে কিছু পাচ্ছেন। তো এই সাজেশন দিলে না তখন একটা আন্তরিকতা চাই হয়, কারণ তখন কাস্টমার হয়তো ভাববে যে ছেলেটা এত কিছু বলছে, তার মানে আমাকে নিয়ে ভাবছে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে হ্যাভ সার্ভিস অ্যাটিটিউড। সার্ভিস দেওয়ার অ্যাটিটিউড থাকা দরকার। আমি যে আপনাকে সার্ভিস দিচ্ছি, আপনি আমার কাছে এসেছেন, আপনাকে আমি সবকিছু ভালো করে দেখাবো, তো এটার জন্য আমার ইচ্ছে থাকা দরকার যে হ্যাঁ আমি আপনাকে দেখাবো। কারণ আমি যদি নীতি পড়ে থাকি যে আমি না ভাল লাগছে না, আপনি হয়তো এটা বলছেন, দুবার করে বলার পরে আমি আপনাকে হাতে তুলে দিচ্ছি, বা আপনি যা চাইছেন সেটা মুখ মানে কি বলবো, সেই ইচ্ছা নেই আপনাকে ডিল করা, মানে ডিল করতে হবে। হ্যাঁ, আমি আপনাকে বলতে সরাসরি মুখে বলতে পারি না যে ম্যাম ভালো লাগছে না আপনি যান, এটা বলতে পারি না বলে আমি দাঁড়িয়ে আছি, এরকম যেন একদমই না হয়। সবসময় সার্ভিস অ্যাটিটিউড থাকতে হবে। আপনি আমাকে যাই বলবেন আমি সেটা করব এবং সেটা দেখাবো। আচ্ছা, ডোন্ট বা ডু নট লিভ কাস্টমার আনঅ্যাটেন্ডেড। কাস্টমারকে কোনো সময় আনঅ্যাটেন্ডেড ছাড়া যাবে না, মানে কাস্টমারকে কোনো সময় একা ছাড়া যাবে না। হয়তো এমন অনেক সময় দেখেছি আমি শপার স্টপে থাকার সময়, যে আমি হয়তো কোনো কাউন্টারের সেলস পার্সন আছে, অথচ সে বাসে গল্প করছে, পাশের কাউন্টারের সাথে গল্প করছে, এদিকে তার কাউন্টারে কাস্টমার ঘুরে বেড়াচ্ছে, এরকম অনেক সময় দেখেছি। তো তার সাথে সাথে আমরা দৌড়ে যে তাকে অ্যাপ্রোচ করতাম। ঠিক আছে, এরকম হলে আমরা সাথে সাথে দৌড়ে যে অ্যাপ্রোচ করতাম, যে হ্যাঁ স্যার বলুন কি লাগবে আপনার। হয়তো তো এটা অ্যাকচুয়ালি অপরাধ এক ধরনের, প্রায় খুব মানে ক্ষমা অযোগ্য অপরাধ এটা। ঠিক আছে, রিটেলে আমি পাশে দাঁড়িয়ে আমি যদি ওখানে উপস্থিত না থাকি তাহলে ঠিক আছে, কিন্তু আমি উপস্থিত রয়েছি অথচ আমার কাউন্টারে কাস্টমার ঘুরে বেড়াচ্ছে আর আমি পাশের লোকের সাথে গল্প করছি, এটা কিন্তু খুবই বড় অপরাধ। ম্যানেজাররা দেখলে রীতিমতো তুলে ধরা করে দেবে তোমাকে। ঠিক আছে, আচ্ছা, ইউজ ক্যান আই হেল্প ইউ। কোনো সময় ক্যান আই হেল্প ইউ কথাটা বলা উচিত না, মানে ক্যান কথাটা যেন না থাকে কোনো লাইনে। শো ডিসইন্টারেস্ট, কোনো সময় ইন্টারেস্ট হারাচ্ছ এরকম যেন না দেখাও। আর গিভ রিজনের সাজেশন, কোনো সময় খারাপ সাজেশন দেবে না বা ভুল সাজেশন দেবে না। আমরা অ্যাকচুয়ালি ভুল সাজেশন আমরা কোনো সময় দিতাম না, কিন্তু আমরা এটা করতাম যখন মাসের শেষে, যখন হয়তো আর দুদিন বাকি, টার্গেট এখনো প্রায় 7-8 হাজার টাকা বাকি আছে টার্গেট অ্যাচিভ করতে, তো আমরা তখন কি করতাম, আমরা কোনো মিথ্যে সাজেশন দিতাম না কোনো সময়, কিন্তু আমরা ভালো জিনিসগুলোকে না আরো বেশি করে ভালো করে বলতাম, মানে বেশি ভালো করে বলতাম, যেইগুলো নর্মাল ব্যাপার সেগুলোকে আমরা বেশি করে হাইলাইট করতাম। ঠিক আছে, এইটাই মানে ভালো জিনিসগুলোকে আরো বেশি করে ভালো করে কাস্টমারকে বলতাম যাতে কাস্টমার কিনে নেয়। ঠিক আছে, এই কারো কোনো প্রশ্ন, কারো কোনো প্রশ্ন? না স্যার। ঠিক আছে, ক্যামেরা অন করো সবাই। স্যার আজকে শুরুটা কি করেছিলেন এইটার উপরে, মানে কাস্টমারের সঙ্গে কিরকম ব্যবহার করতে হবে আর কিরকম করতে হবে? হ্যাঁ হ্যাঁ, এটাই। তাছাড়া শনিবার দিন যা করিয়েছিলাম সেটা একটু করে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আমি একটা লিংক দিয়েছি, ঠিক আছে, ওটা আমার ইউটিউব চ্যানেলে আমি নতুন খুলেছি, নতুন মানে অনেকদিনই খুলেছিলাম ওটা। আমি এই যে যত রেকর্ডিং হচ্ছে এইগুলো আমি ওখানে দিয়ে দেবো। ঠিক আছে, ওখানে আপনারা দেখতে পারেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সুবিধা হবে, আপনারা যখন তখন দেখতে পারবেন। বা আরো যদি আপনাদের গ্রুপে যদি কেউ দেখতে চায় তাদেরকেও আপনি দিতে পারেন। ঠিক আছে, শেয়ার করতে পারেন। ঠিক আছে, আপনারা ক্যামেরাটা অন করুন।